2018 সালে এই প্রকল্পে যোগদান করি। এটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পর 3 ধাপে প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত, ব্যবহারিক, মৌখিক 3টি পরীক্ষায় ঢাকাতে অনুষ্ঠিত হয় এবং সারা বাংলাদেশ ব্যাপী প্রতিযোগিতা করে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আমরা এখানে নিয়োগপ্রাপ্ত হই। আমাদের প্রকল্পের যে ডিপিপি বলতে প্রকল্পের যেটাকে বলা হয় প্রকল্পের প্ল্যান বা প্রকল্পের বাইবেল আমরা যেটাকে বলি, সেই ডিপিপিটা তৈরি করা হয়েছিল যে এই তথ্যাপা প্রকল্পে সরাসরি নিয়োগপ্রাপ্ত জনবল তথ্যাপা প্রকল্পের মেয়াদ শেষে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। এটা ছিল আমাদের ডিপিপিতে। তো যেহেতু ডিপিপিতে আমাদের রাজস্ব খাতে স্থানান্তরের কথা লেখা আছে এবং আমাদের যারা সচিব, প্রকল্পের সচিব, পিডি এবং ডিপিডি স্যার আর যারা বাংলাদেশ সরকারের সচিব, ওনারাও আমাদেরকে বারংবার আশ্বাস দিয়েছিলেন যে আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে ডিপিপি অনুযায়ী। তো আমরা এই আশ্বাসের ভিত্তিতেই কিন্তু এইখানে আমরা কাজে মনোনিবেশ করি এবং মন দিয়ে আমরা এখানে কাজগুলো করি। এখন আমার প্রশ্ন হলো, যদি আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর নাই করা হবে তাহলে আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে ছিল 2022 সালে, আমরা 18 সালে যোগদান করেছি। তাহলে 2022 সালে আমাদেরকে অবমুক্ত করে দেওয়া হতো, আমরা অন্য কোথাও চাকরির আবেদন করতাম, চেষ্টা করতাম। কিন্তু তারা আমাদেরকে 2022 সালে অবমুক্ত না করে বরং দফায় দফায় মেয়াদ বাড়িয়ে আমাদেরকে দিয়ে তারা খাটিয়ে নিল। এই যে আমরা এখানে শ্রম দিলাম, আমাদেরকে যে তারা এখানে খাটিয়ে নিল দফায় দফায় মেয়াদ বাড়িয়ে, কিন্তু এখন তারা আমাদের রাজস্ব খাতে স্থানান্তর না করে উল্টো এই যে আসছে 30 জন, আজকে 7 জন, সামনে 30 জুন 2025 আমাদের প্রকল্পের মেয়াদ শেষ এবং আমাদের চাকরি শেষ। আপনারা প্রকল্প কথাটি দেখলেই আপনারা নিউজ এড়িয়ে যান। অনেকে নেগেটিভ কমেন্ট করেন যে প্রকল্প মানে মেয়াদ ভিত্তিক চাকরি। আমরা জেনে শুনে মেয়াদ ভিত্তিক চাকরিতে যোগদান করেছি, তাহলে কেন এখন আমরা অনশন করছি বা কেন আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি? যমুনার অভিমুখেই বা আমরা কেন যাব, কেনই বা আমরা রাস্তায় ঈদ করছি? আপনাদের সকালে অবগতির জন্য আমি বলছি, এটা প্রকল্প মানে মেয়াদ ভিত্তিক চাকরি। আমরাও মেয়াদ ভিত্তিক চাকরি জেনে শুনে চাকরিতে যোগদান করেছি, কিন্তু এই প্রকল্পের যে ডিপিপি, সেই ডিপিপিতে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে প্রকল্পের মেয়াদ শেষে প্রকল্পে সরাসরি নিয়োগপ্রাপ্ত জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। তাহলে যখন ডিপিপি বলছে যে আমাদের রাজস্ব খাতে স্থানান্তর করা হবে এবং আমাদের পিডি এবং ডিপিডি মহোদয় যারা বাংলাদেশ সরকারের সচিব, তারা মৌখিকভাবে আমাদের বারবার আশ্বস্ত করছেন যে হ্যাঁ আপনাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে, সেক্ষেত্রে আমরা বিশ্বাস না করে কোথায় যাব? আমরা বিশ্বাস করেছি, আমরা এইটা মনে প্রাণে মেনে নিয়ে এখানে আমরা কাজে মনোনিবেশ করেছি। কিন্তু এখন আপনারা আমাদেরকে এই যে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছেন, আমাদের চাকরি শেষ, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি। এখন আমার কথা হলো, আমরা যে রাস্তায় আসছি, আমরা 26 তারিখ প্রেস ব্রিফিং করছিলাম 4 দফা দাবি আদায়ের জন্য। তো আমরা প্রেস ব্রিফিং করার পর 24 ঘন্টার একটা আলটিমেটাম দিই যেন আমাদের দাবিগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা সরকার বিবেচনা করুক এবং আমাদেরকে নিয়ে বসুক। কিন্তু সরকার আমাদের দাবিগুলো বিবেচনাও করলো না, কিংবা আমাদেরকে কিন্তু কেউ ডাক দিল না বা আমাদেরকে নিয়ে কিন্তু কেউ বসলো না। বিধায় আমরা বাধ্য হয়ে তখন 28 মে থেকে আমরা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাই। আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যেয়ে চালানো অবস্থায় 4 দিন পেরিয়ে যায়, আমাদের অনেকে অসুস্থ হয়, ঢাকা মেডিকেলে ভর্তি হয়, কিন্তু তখনও কিন্তু কেউ আমাদের কাছে আসেনি। এমনকি এই যে নারী সংস্কার কমিশন বলেন, নারী অধিকার কমিশন বলেন, মানবাধিকার কমিশন বলেন, বা আমাদের যে মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যারা মহিলাদের বৈষম্য বা মহিলাদের উন্নয়ন, বৈষম্য দূরীকরণ, মহিলাদের উন্নয়ন নিয়ে কাজ করে, তারাও কিন্তু কেউ আমাদের কাছে আসেন। আমরা বাধ্য হয়ে অনশনের 5ম দিন 1 জুন আমরা যমুনা অভিমুখে যাই। সেখানে যমুনা অভিমুখে আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে আমাদের দাবি দেওয়াগুলো প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম, জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম। সেখানেও আমাদেরকে প্রতিমধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু আমাদেরকে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়। এখানে নারী পুলিশ ছিল না, পুরুষ পুলিশরাই আমাদেরকে মানে তাদের সম্পূর্ণ বল প্রয়োগ করে আমাদেরকে বাধা প্রদান করে। এই বাধা বিপত্তি অতিক্রম করে আমরা কাকরাইল মোড় পর্যন্ত যাই, সেখানেও আমরা পুলিশের লাঠিচার্জের সম্মুখীন। আপনারা ইতিমধ্যে সবাই কিন্তু এটা মিডিয়ার মাধ্যমে কিন্তু গণমাধ্যম কর্মীদের মাধ্যমে কিন্তু আপনারা দেখেছেন যে আমরা কি পরিমাণ শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হয়েছি। তাহলে এই যে আমরা 1 জুন আমরা লাঞ্ছিত হলাম, আমরা শারীরিকভাবে হেনস্থার শিকার হলাম, আজ হলো 7 জুন, এই যে পবিত্র ঈদুল আজহা আজকে, তা এই কয়েকদিনের মধ্যেও কি আপনারা কি পারতেন না যে আমাদেরকে নিয়ে একটু বসতে, আমাদের দাবি দেওয়াগুলো
শুনতে, এটা কি একটুকে আমাদের প্রতি সদয় হওয়া যেত না? আমাদের দাবিগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক, আমরা সত্য বলছি নাকি মিথ্যা বলছি, আপনারা দেখুন, যাচাই করুন। আপনারা আমাদের কোনো কথা শুনলেন না, আমাদেরকে নিয়ে বসলেনও না। আমরা এই যে আমরা আজকে ঈদের দিনটা তো আমাদেরকে রাস্তায় কাটাতে হচ্ছে। আমাদেরও তো পরিবার আছে, আমাদের বাড়িতে সন্তান আছে, আমার নিজেরও দুটো সন্তান আছে। এই ছোট অবুঝ বাচ্চাদেরকে কি বুঝ দেবো? তারা দাবি কি বুঝে? তারা চাকরি শেষ হয়ে গিয়েছে, আমরা দেয়ালে পিঠ থেকে গেছি, আমরা মানববন্ধন করছি, এসব তো বুঝবার তাদের সক্ষমতা নেই। তারা ছোট বাচ্চা, অবুঝ বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, তারা এইটুকু জানে যে আমার মা আছে, আমার মা আসবে, আমি মায়ের সাথে ঈদ করবো, মায়ের হাতে খাবো। কিন্তু এই যে বাচ্চাগুলো মা বাচ্চা থাকতেও যে তারা মা ছাড়া ঈদ করতেছে, এই দায়টা কার? কেন আমরা আজকে রাস্তায় পড়ে আছি? আমরা তো রাজস্ব খাতে স্থানান্তর হওয়ার জন্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাটা প্রয়োজন, সেটা তো আমরা ইতিমধ্যে দিয়ে আসছি। তাহলে কোথায় আমাদের বাধা? আমাদের রাজস্ব খাতে নিতে বাধাটা কোথায়? হ্যাঁ, আপনারা কেন, আপনাদের শুধুমাত্র একটা সদিচ্ছার অভাবে আমরা রাস্তায় পড়ে আছি। এই যে গুটি কয়েক স্বার্থান্বেষী ব্যক্তিমহল, যারা নিজেদের পকেট ভরানোর জন্য একটা নিয়োগ বাণিজ্য করার আশায় তারা নিয়োগ বাণিজ্য করবে, নিজেদের পকেট ভরাবে, যার কারণে তারা কি করছেন, এই যে এতগুলো দক্ষ নারী জনবলকে তারা রাস্তায় আজকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা রাস্তায় পড়ে আছি, এমনকি এই পবিত্র ঈদুল আজহার দিনও আমাদেরকে রাস্তায় দিন কাটাতে হচ্ছে। আমরা এই যে এত ঝড় বৃষ্টি গেল, এই মাথায় পানি নিয়েও আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে বসেছিলাম। আমরা কি এরকমই জীবন চেয়েছিলাম? এই যে নারী শিক্ষা করে আপনারা গলা ফাটাচ্ছেন, নারী শিক্ষার প্রসার, নারী শিক্ষা কি? আমরাও তো শিক্ষিত নারী, আমরাও তো চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি করতেছিলাম। তাহলে এই যে আমার সন্তান আজকে মা ছাড়া ঈদ করতেছে, এটা তাহলে কিসের জন্য? তাহলে এই আমি একজন শিক্ষিত মা হয়েও যদি আমার সন্তানকে মা ছাড়া ঈদ করতে হয়, আমি একজন চাকরিজীবী মা হয়েও যদি আমার সন্তানের পাশে, আমি পরিবারের পাশে যদি আমি না যেতে পারি, আমি না দাঁড়াতে পারি, আমি যদি ঈদ না করতে পারি, তাহলে এই নারী শিক্ষা কেন, কিসের জন্য? তাহলে কি এটাকে একটা প্রহসন? হ্যাঁ, নারী শিক্ষার নামে এই যে এত গলা ফাটানো হয়, অথচ আমরা শিক্ষিত নারীরাই আজকে রাস্তায় বসে আছি। এটা কি তাহলে প্রহসনে? কেমন প্রহসন? আর কতটুকু অস্ত্র ঝরলে আপনাদের হৃদয় সিক্ত হবে?